নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ 18 বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু একমাত্র রাজনীতিক যিনি পরপর 3 বার ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন। নেহেরুর এই রেকর্ড ছুঁতে পারেননি তার কন্যা ইন্দিরাও। এবার নরেন্দ্র মোদীর সামনে সেই নেহেরুকেই ছুঁয়ে ফেলার হাতছানি। অন্যদিকে বিরোধীদের অভিযোগ অনেক, বেকারত্ব, মেরুকরণ থেকে বেহাল অর্থনীতি। বিজেপির যদিও ভরসা ব্র্যান্ড মোদি, সিংহাসনের সেমিফাইনালে 3 রাজ্যে বাজিমাত করে তরতাজা পদ্ম। উল্টো দিকে ধাক্কা খেয়ে আরও জোটবদ্ধ বিরোধী শিবির, বিশেষ করে কংগ্রেস। রাম মন্দির, ওবিসি, আদিবাসী, ব্রাহ্মণ, 24-এর আগে নানা অঙ্ক কষছে বিজেপি। রাজ্যের জট কাটিয়ে জোটে আলোর অপেক্ষায় বিরোধীদের ইন্ডিয়াও। 19শে ডিসেম্বর দিল্লির বৈঠক কি খুলে দেবে রাজনীতির সড়ক বা রাজপথ, নাকি অঙ্ক আর আবেগের মিশেলে ফের লালকেল্লার কাছে সেই নরেন্দ্র মোদী? নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, শত্রু যখন ভুল পথে হাঁটে তখন তাকে বাধা দিতে নেই। কিন্তু রাজনীতিতে কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা বোঝা বোধহয় এতটাও সহজ নয়। 5 রাজ্যে বিধানসভা ভোট, ক্ষমতায় এলে জাত গণনার প্রতিশ্রুতি দেন রাহুল গান্ধী। ভোটের ফলে উত্তর ভারতের 3 রাজ্যেই গেরুয়া ঝড়। 24-এর আগে মুখ্যমন্ত্রী পদে বিজেপির বাজি আনকোড়া মুখ। কেউ থার্ড বেঞ্চে বসা বিধায়ক, তো কেউ আবার প্রথমবারের জনপ্রতিনিধি। পুরনো প্রজন্মকে ভিআরএস নাকি লোকসভার আগে জাতের জটিল অঙ্ক, তা নিয়েই এখন তর্ক তুঙ্গে। তবে কি বিরোধীদের সব শেষ? রাজনীতির পণ্ডিতরা কিন্তু তেমনটাও বলছেন না। তাঁদের যুক্তি, বিজেপির জন্য চিন্তার খবর এই ফলাফলেও আছে। প্রথমত দক্ষিণ ভারত, দ্বিতীয়ত উত্তর ভারতে রাজস্থানের মতো রাজ্য, যেখানে এই বিধানসভা ভোটেও বিজেপি এবং কংগ্রেসের ভোটের ফারাক মাত্র 2%, যা দেখে বিরোধী শিবির বলতেই পারে, পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। দিল্লিতে কয়েকদিন পরেই বৈঠকে বসতে চলেছে বিরোধীদের জোট। এই নিয়ে চতুর্থবাদ। ব্যাঙ্গালোর, প্রথমে বিহার, পাটনা, ব্যাঙ্গালোর, মহারাষ্ট্র, তারপরে এবারে দিল্লি। চতুর্থবার নানা মুখে নানা প্রশ্ন। জোটের ফর্মুলা কি হবে? কোন অঙ্কে এক ছাতার তলায় আসতে পারে তৃণমূল কংগ্রেস, তৃণমূল সিপিআইএম? বাংলায় জোটের চেহারাটা ঠিক কী হবে? দিল্লিতে কংগ্রেসকে কটা আসন ছাড়বে আপ? পাঞ্জাবের বা ভবিষ্যৎ কি? বিজনের আপত্তি মেনে রাহুল গান্ধীকে ওয়েনারের আসন ছেড়ে দেবেন? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর খোঁজার সময় কিন্তু হাতে খুব বেশি নেই। উল্টো দিকে বিজেপির অন্দরেও নানা ধন্দ্ব। বিন্ধ্য পর্বতের দক্ষিণে তবে কি কোনোই আশা নেই? বাংলা থেকে মনের মতো আসন মিলবে কি, নাকি বৈতরণী পেরোতে ভরসা সেই ব্র্যান্ড মোদি? উত্তর খুঁজছেন রাজনীতিকরা, উত্তর খুঁজছি আমরাও। তাই আজকে আমাদের আলোচনার বিষয়, বৈঠকে কোন সূত্রে জোট, সবার অঙ্কে 24-এর ভোট। আর এ নিয়েই আলোচনার জন্য আজ আমার সঙ্গে যারা রয়েছেন একটু পরিচয় করিয়ে দিই। আমার একদম বাঁদিকে রয়েছেন বিজেপির পক্ষে দেবাশিস চৌধুরী। দেবাশিসবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। পাশেই রয়েছেন কনিনিকা ঘোষ সিপিআইএমের পক্ষে, তার পাশেই রয়েছেন প্রণয় রায় বিজেপির পক্ষে। আমার একদম ডান দিকে রয়েছেন অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের পক্ষে, পাশে রয়েছেন সুমন রায়চৌধুরী কংগ্রেসের পক্ষে, এবং রয়েছেন জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেসের পক্ষে। আমাদের আজকের মোশন, বৈঠকে কোন সূত্রে জোট, সবার অঙ্কে 24-এর ভোট। আমার প্রথম বক্তা সুমন রায়চৌধুরী। ইন্ডিয়া জোটের বৈঠক হতে চলেছে। আমরা বিরোধীরা নিশ্চয়ই আশাবাদী এবং যথেষ্ট ভয়ের বা চিন্তার বিষয় এটা ভারতীয় জনতা পার্টির জন্যে আমি মনে করি। কারণ দেখুন, হিন্দি হার্টল্যান্ড যেটাকে আমরা বলি বা গো বলয় বলি, সেখানে তো অলরেডি একটা পয়েন্ট অফ স্যাচুরেশনে চলে গেছে। বিজেপির নতুন করে ওখান থেকে আর লাভ বার করার কোনো জায়গা আছে বলে মনে হয় না। আর একটু আগে যেটা বিশ্বদা বললেন, বিন্ধ্য পর্বতের ওই দিকে, সেখানে বিজেপি প্রায় নিশ্চিহ্ন। সেই জন্য ইন্ডিয়া জোট বা আগামী দিনে যে জোট
আকার নেবে একটা, আপনারা দেখতে পাবেন, মানুষের চোখের সামনে আসবে, অবশ্যই মানুষকে পরিত্রাণ দেবে। এই 2014 সালের পর থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে সরকার ভারতবর্ষকে বেকারত্বে শীর্ষে নিয়ে গেছেন, নোটবন্দির মতন সবচেয়ে বড়, স্বাধীনতার পরে সবচেয়ে বড় স্ক্যাম যেই দলের নির্দেশে হয়েছে, যে সরকারের নির্দেশে হয়েছে, এগুলো তো মানুষ দেখছেন, মানুষ সাফার করেছেন। আমরা দেখেছি নোটবন্দির সময় কিভাবে সাধারণ মানুষকে পদদলিত হতে, তো সেগুলো মানুষ একদম ভুলে যাবেন। এটা যদি ভারতীয় জনতা পার্টি ভেবে নেয়, ভুল ভাববেন। আর এটা তো ঘটনা, রাজ্যের নির্বাচন হয় একটা প্রেক্ষিতে, কেন্দ্রের নির্বাচন হয় একটা প্রেক্ষিতে। আমরা আগেও দেখেছি যে দুটো পরপর উল্টো রেজাল্ট হলো। রাজস্থানে আমরা ক্ষমতায় এলাম, আবার লোকসভায় নরেন্দ্র মোদীকে মানুষে ভোট দিলেন। তা সেই জন্য রাজস্থান, মধ্যপ্রদেশ বা তেলেঙ্গানায় অবশ্যই কংগ্রেস সরকার হয়েছে, মধ্যপ্রদেশ বা ছত্তিশগড়ে বিজেপি জিতেছে মানেই সেখান থেকে লোকসভায় একটা খুব ভালো টার্ন আউট হবে তাদের পক্ষে, এটা ভেবে নেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এখানে একের বিরুদ্ধে একের কথা বিশ্বদা বললেন শুরুতেই, সেটা নিশ্চয়ই শীর্ষ নেতৃত্ব স্থির করবে যে পশ্চিমবঙ্গে কী ইকুয়েশন হবে, পাঞ্জাবে কি হবে, দিল্লিতে কি হবে। তবে এটা ঘটনা, রাজ্যের প্রেক্ষিত আলাদা, সেইটাকে কিন্তু মেনে নিয়েই আমার মনে হয় জোটের পথে এগোলে সেটা সব দলের জন্যে মসৃণ হবে। তাও সর্বোপরি আমার আশা এবং ভারতবর্ষের মানুষের আশা যে 24-এর নির্বাচন আমরা ফেস করতে চলেছি, আমরা পরিত্রাণ পাবো, সাধারণ মানুষ পরিত্রাণ পাবে। সুমন অনেক আশাবাদী যে বিধানসভায় যা হয়েছে লোকসভায় হয়তো তা হবে না, দেখা যাক, সময় বলবে। পরবর্তী বক্তা প্রণয় রায়। প্রথম তো হচ্ছে, আমি মনে করি যে এই যে ইন্ডি জোট, এই ইন্ডি জোটটা পশ্চিমবঙ্গে একটা শক্তিশালী জোট হিসেবে আগামী 24-এর নির্বাচনে আসুক। আমরা পশ্চিমবঙ্গের দেওয়ালে এটা দেখতে চাই, তৃণমূল কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থীকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, বা কংগ্রেস সমর্থিত তৃণমূল প্রার্থীকে জোড়াফুল চিহ্নে ভোট দিন। আমরা পশ্চিমবঙ্গের মানুষ এটা দেখতে চাই। তার কারণ পশ্চিমবঙ্গের মানুষের সামনে পরিষ্কার হয়ে যাওয়া উচিত। 2004 সাল আমরা দেখেছি ইউপিএ 1 সরকার, 2004 থেকে 2014 10 বছরে ইউপিএ 1 ইউপিএ 2 চলেছে। তারাই হঠাৎ নাম পাল্টে ইন্ডি জোট করে দিল। কেন নাম পাল্টালো জানি না, কিন্তু 2004 সালের যে ইউপিএ জোটে কিন্তু সিপিএম ছিল না, কিন্তু ভোটের আগে ছিল না, কিন্তু তারপরে সেই জোটকে সমর্থন করেছিল, সমর্থন তুলেও নিয়েছিল। ইউপিএ 2-তে মমতা ব্যানার্জি ইউপিএ 2-তে ছিল, তারপরে আবার মাঝখানে সমর্থন তুলেও নিয়েছিল। তো এই যে ভোটের আগে আমি জোটে নেই, ভোটের পরে বিজেপিকে রুখতে হবে বলে জোট করব, আবার সুবিধা মতো তার থেকে সমর্থন তুলে নেব, তার চেয়ে খুব ভালো হয় যে ভোটের আগেই তারা জোটটা খুব পাকাপুক্ত করুক, মানুষের কাছে অপশান থাকুক যে তারা ইন্ডি জোটকে দেবে না ইন্ডিয়া জোটকে দেবে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ জোটকে দেবে, তাদের কাছে পরিষ্কার হবে। যে মুহূর্তে আমরা এখানে আলোচনা করছি ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডে কংগ্রেসের একজন এমপি, তার বাড়ি থেকে প্রায় 400 কোটি টাকা নগদ ক্যাশ পাওয়া গেছে। অপরদিকে আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি পার্থ চ্যাটার্জি জেলে আছেন, তার বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা পাওয়া গেছে। এখানে যখন অপার বাড়ি থেকে 50 কোটি টাকা পাওয়া গেছিল, তখন এখানে কংগ্রেস, সিপিএম টিভি চ্যানেলে বসে খুব চিৎকার করছিলেন। আর যখন ঝাড়খণ্ডে যখন পাওয়া যাচ্ছে, তখন তারা নীরব আছেন। একটু আগেই কংগ্রেসের প্রতিনিধি নোটবন্দির কথা বলছে। নোটবন্দি হয়েছিল 2016 সালে, আর 2019 সালের নির্বাচনে আবার সেই এনডিএ নরেন্দ্র মোদীর নেতৃত্বে 300-রও বেশি সিট নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল, এনডিএ প্রায় 325টা সিট নিয়ে ক্ষমতায় এসেছিল। হ্যাঁ, সত্যি নোটবন্দি আমরা করেছি, নরেন্দ্র মোদীর সরকার নোটবন্দি করেছে। আর নোটবন্দি করেছে বলেই তো কংগ্রেসের এই যে সাংসদ, তার বাড়িতে প্রায় 400 কোটি টাকার ক্যাশ রাখতে বাধ্য হয়েছেন। যদি নোটবন্দি না হতো তাহলে এই ক্যাশগুলো রাখার তো প্রয়োজন পড়তো না। নোটবন্দি হয়েছে, ডিজিটাল হয়েছে, এখন তো কারোর অ্যাকাউন্টে রাখতে গেলে তাকে হিসেব দিতে হবে, প্রথমে সুযোগ দেওয়া হয়েছে। একসময় বামপন্থীরা বলতো যে ধনী জমিদার জোরদারদের সম্পত্তি গরিব মানুষের কাছে বিলিয়ে দাও। তারা 34 বছর স্লোগান দিয়েছে, তারা বাস্তবায়িত করতে পারেনি, কিন্তু নরেন্দ্র মোদী সেটা বাস্তবায়িত করে দেখিয়েছেন। নোটবন্দি করেছেন, নোটবন্দি করার পরে বললেন যাদের কাছে ক্যাশ আছে তারা ইনকাম ট্যাক্স দাও, তাদের টাকা ব্যাংকে জমা করো। অনেকে সেই স্কিমে টাকা জমা দিয়েছিল এবং তাদের মধ্যে
যেমন আজকে এই রাজ্যের একজন মন্ত্রীর মেয়ে নাকি 6 কোটি টাকা জমা দিয়েছে প্রাইভেট টিউশনি করে, ট্যাক্স দিয়েছিল, কিন্তু আজকেও তাদেরকে কৈফিয়ত দিতে হচ্ছে কোথা থেকে ইনকাম করলে। আর যারা সেই স্কিমের মধ্যে ঢোকেনি তারপরেও যারা বাড়িতে রেখে দিয়েছে, এই যে 400 কোটি টাকা পাওয়া যাচ্ছে, অপার 50 কোটি টাকার কেউ দাবিদার নেই, কেউ দাবি করেনি ওই 50 কোটি টাকা তাদের। এবার যারা বাড়ির মধ্যে টাকা জমিয়ে রেখেছে সেই টাকা যখন সরকারে হচ্ছে, আর সেই সরকারের টাকা নিয়ে নরেন্দ্র মোদী বাড়ি দিচ্ছেন, নরেন্দ্র মোদী কিষাণদের জন্য টাকা দিচ্ছেন, বিভিন্ন রকম প্রকল্প চলছেন। তো প্রকৃতপক্ষে যদি সাম্যবাদী হতে হয়, তা আমি তো মনে করি আধুনিক ভারতবর্ষের সবচেয়ে বড় সাম্যবাদী মানুষটির নাম হচ্ছে নরেন্দ্র মোদী, যে বড় লোকের থেকে টাকা নিয়ে গরিব মানুষের বিলোচ্ছে। ধন্যবাদ প্রণয়া। সাম্যবাদী নরেন্দ্র মোদী নতুন একটা কয়েন। অরূপ চক্রবর্তী। আজকে সভার যে শীর্ষক, বৈঠকে কোন সূত্রে জোট, সবার অঙ্কে 24-এর ভোট। যেহেতু অঙ্কের কথা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু, তো আমার না আজ থেকে বিশ্বদা প্রায় 6 দশক আগের একটা বিখ্যাত গান মনে পড়ে যাচ্ছে, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, আমি আগন্তুক আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক কষতে দিলাম। তো সেদিন থেকে যে অঙ্ক কষা চলছে তার প্রায় 3 দশক পরে বাংলা ব্যান্ড আবার একটা অন্য অঙ্কের যুক্তি দিল, অঙ্ক কি কঠিন দাদা, অঙ্ক কি কঠিন। আমি বুঝতে পারছি প্রণয়দার কপালে ভাঁজ দেখে অঙ্ক কঠিন। তার উত্তরটা আবার পেলাম আরও 10 বছর পরে, যখন সিঙ্গুর নন্দীগ্রামের উত্তাল সময়ে আরেকজন গায়ক তিনি লিখলেন, কার সাথে আছি বড় কথা নয়, কার বিরুদ্ধে আছি। এখানে আজকে দাঁড়িয়ে সবচেয়ে বড় রিলেভেন্ট প্রশ্নটা হচ্ছে কার বিরুদ্ধে আছি। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আছি, আমরা সেই মানুষগুলোর পক্ষে আছি যারা দুবেলা প্রান্তসীমার নিচে থেকে রুটি রুজির জন্য জীবনযাপন করতে চাইছেন, নাকি সেই মানুষগুলোর পক্ষে আছি যারা এদেশের 22 জন শিল্পপতিকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সেফ প্যাসেজ করে দিয়ে দেশের 3 লক্ষ কোটি টাকা রীতিমতো ব্যাংক থেকে গায়েব করে দিতে সহযোগিতা করেছেন। কার পক্ষে আছি এটা নির্ধারণ করার সময় এসছে এখন। এই যে প্রণয়দা বলছিলেন যে তৃণমূল সমর্থিত সিপিএম প্রার্থী না কংগ্রেস প্রার্থী দেখতে চান, প্রণয়দার স্মৃতিশক্তি এত দুর্বল হওয়ার কথা না। অবশ্য প্রণয়দার দল তখনও তৈরি হয়নি, 80-র পরে দল তৈরি হয়েছে, তখনও জনসংঘ ছিল। 77 সালে সারা ভারতবর্ষ দেখেছিল ইন্দিরাজির বিরুদ্ধে সবাইকে একজোট হতে। 77 সালের নির্বাচন, ইন্দিরা গান্ধীর ওই পপুলারিটি, 77 সালের নির্বাচনে আমি তখনও, মানে আমি তো জন্মাইনি তখনও, আমি বলতে পারবো না, কিন্তু শুনেছি বড়দের মুখে যে সেখানে নাকি সেবার কংগ্রেসের বিরোধী প্রার্থীরা এজেন্টও দিতে পারেননি বহু বুথে। অথচ দেখা গিয়েছিল প্রায় সমস্ত জায়গায় কংগ্রেসে ভরাডুবি ঘটেছিল। আবার ধরুন তার থেকে 1 দশক পরে 89 সালে এই যে বলছিল না কংগ্রেস সমর্থিত তৃণমূল প্রার্থী, সারা ভারতবর্ষের মানুষ দেখলো শহীদ মিনার ময়দানে মিটিং হলো, মিটিংয়ে 3 জন মানুষ হাত ধরাধরি করে উঠলেন, জ্যোতি বসু, ভিপি সিং আর অটল বিহারী বাজপেয়ী। আমরা 3 ভাই হাত ধরাধরি করে রাজীব গান্ধীর নিপাত চাই, গলি গলি মে শোর হ্যায়, বোফোর্স গান্ধী চোর হ্যায়, জোটটা দেখেছে সারা ভারতবর্ষের মানুষ। তাই প্রণয়দা ইতিহাসটাকে ভুলে বর্তমানটাকে দিকে যদি তাকান তাহলে কিন্তু ইতিহাসের অবমাননা হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, রাজীব গান্ধী সেবার হেরে গিয়েছিলেন। বোফোর্স নিয়ে এত বলার পরও কার্গিলের যুদ্ধ কিন্তু ওই বোফোর্স কামান দিয়ে জিততে হয়েছিল। আমি কংগ্রেসের মুখপাত্র নই, তাই কংগ্রেসকে ডিফেন্ড করবার কোনো দায় বা দায়বদ্ধতা আমার নেই, কিন্তু মাথায় রাখবেন সেদিনকেও রাজীবজির কিন্তু 400-র উপরে মেজরিটি ছিল। পার্লামেন্টে 400-র উপরে সাংসদ থাকা একটা দল যদি শুধুমাত্র এই ধরনের অভিযোগের ভিত্তিতে চলে যেতে পারে, বা মানুষ যদি ম্যান্ডেট বিরুদ্ধে চলে যায়, 400+ দলও কিন্তু রেহাই পায়নি। তাহলে 303 নিয়ে যারা দম্ভ করছেন, ভুলে যাবেন না একদিন আরেকজন মানুষ বলেছিলেন আমরা 235 ওরা 30, তাদেরকে বাংলার মানুষ শূন্য করে দিয়েছে। আজকে যারা 303-এর দম্ভে, যারা এজেন্সি রাজ চালিয়ে বিরোধী কণ্ঠকে অবরুদ্ধ করার চেষ্টা করছেন, ভারতবর্ষের মানুষ কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না, এই শিক্ষাই ধন্যবাদ। দিয়ে এসেছে। 19-এ বৈঠকের আগেই এই মঞ্চে কিন্তু একটা জোটের সুর দেখা যাচ্ছে। পরবর্তী বক্তা কনিনিকা ঘোষ। আজকের যে টপিক তা দিয়েছেন, স্বাভাবিকভাবে সকলেই তো চাই আমরা যে একটা সুখী সমৃদ্ধশালী ভারত, আর সেই কারণের জন্যই নির্বাচন আশা করি আমরা। কিন্তু যা আশা করেন মানুষ সব তো সেই অনুযায়ী হয় না, আর সেই কারণের জন্যই দেখুন বারে বারে আমরা এটা দেখছি যে মানুষের জীবন জীবিকার লড়াই, মানুষের যে প্রত্যেক দিনের জীবন যন্ত্রণার লড়াই, সেই লড়াইকে পেছনে ফেলে দিয়ে
বিশ্বদাও বলবার সময় বলছিলেন যে কি কি সামনে আসছে, সামনে আসছে রাম জন্মভূমির কথা, সামনে আসছে রাম মন্দিরের কথা, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যে জিনিসগুলো, যে প্রশ্নগুলো মানুষ আজকে ভাবছে, তার থেকে তার দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দাও যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে আজকে ভারত 111তম জায়গায়, এমনকি সাব সাহারান কান্ট্রিগুলোর চেয়েও ভারতের স্থান আজকে পেছনে। স্বাধীনতার এতদিন পরেও যে পরিমাণ জায়গায় বেকারি পৌঁছেছে, যা আমাদের ভারতে কখনো আগে ছিল না। ভাবতে হবে বিজেপিকে ভাবতেই হবে, কারণ তারা মুখে বলছেন, এক্ষুনি বলছিলেন প্রণয়দা বলবার সময় সাম্যবাদের কথা, সমতা আগে নিজেদের মধ্যে হোক, তারপরে অন্য কথা। যেখানে এই গণতান্ত্রিক দেশে আমরা শুধুই ব্র্যান্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করছি বা সেটাকে সামনে আনতে চাইছি, তাহলে সেটা সাম্যবাদ নয়। বিভিন্ন শিল্পপতিদের যারা আমাদের দেশ থেকে পালানোর সুযোগ করে দিলেন, এত কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা মুকুব করে দিলেন, সেগুলো সামনে আসবে না? সেগুলো বোধহয় সামনে আসা প্রয়োজন। আর তার জন্যই স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলোকে সামনে রেখেই মানুষ আজকে দেখতে চাইছেন নরেন্দ্র মোদী নন আর কে, সেটা পরবর্তীতে অনেক সময় আমার ভারতের ইতিহাস বারবার আমাদের দেখিয়েছে যে ইলেকটোরাল জোট সবসময় পোস্ট ইলেকটোরাল জোট। ফলে স্বাভাবিকভাবে সেক্ষেত্রেই কিন্তু বারবার আমরা দেখেছি বিরোধীরা যখন ক্ষমতায় এসেছেন বিভিন্ন সময় তাতে দেশ চালাতে অসুবিধে হয়নি। আসলে নীতির ভিত্তিতে, নেতার ভিত্তিতে নয়, দেশ চলবে নীতির ভিত্তিতে। আর রাজনীতি আমাদের কাছে রাজার নীতি নয়, নীতির রাজা। আর সেইভাবেই রাজনীতিকে আমরা দেখতে চাই। আর সেই কারণের জন্যই স্বাভাবিক, বড় কথা বলেও আমাদের রাজ্যের ক্ষেত্রে রাজ্যের প্রেক্ষিত আলাদা, বিভিন্ন রাজ্যের প্রেক্ষিত সেই অনুযায়ী ভোট হবে, তাতে কোনো অসুবিধে নেই। আর রাজ্যেও তাই দুর্নীতি করে, দুর্নীতির কথা বলে, দুর্নীতিগ্রস্তদেরকে বিভিন্নভাবে 75-25 নানানভাবে এই মদত দিয়ে অন্তত দুর্নীতিকে কখনো জেতানো যায় না। ফলে সব মিলিয়ে একদিকে আমরা দেখব বিভাজন করবার চেষ্টা, ধর্মের ভিত্তিতে বিভাজন, বর্ণের ভিত্তিতে বিভাজন, অন্যদিকে দুর্নীতি। এই দুয়ের বিরুদ্ধেই আজকে লড়াই আমাদের করতে হবে। সেই লড়াই নিশ্চিত করে বামপন্থীরা করবে, রাস্তায় থেকে করবে, সমস্ত মানুষকে নিয়ে করবে। কারণ আলটিমেটলি কখনোই হিন্দু মুসলমান, শিখ ইসাই, জৈন খ্রিস্টানকে আলাদা করা যায় না। কারণ আমার ভারত দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াই নিশ্চিত করে সম্মিলিতভাবে বিজেপির বিরুদ্ধে যে লড়াই নীতির ভিত্তিতে রাজ্যের প্রেক্ষিতে আলাদাভাবে হবে। একদিকে ভালো বললেন কনিনিকা, একদিকে ব্র্যান্ড মোদি, অন্যদিকে তাদের বক্তব্য নেতা নয়, নীতির লড়াই, নেতার ভিত্তিতে নয়। দেবাশিস চৌধুরী। এখানে মানে নীতি আর নেতা, আমি বলতে চাইবো যে ভারতীয় জনতা পার্টি, তার নেতৃত্ব এবং তার নীতি সমষ্টিগতভাবে যদি দেখতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যারা আছে তাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির মৌলিক পার্থক্য হচ্ছে, আমরা সবাই জানি ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভারতীয় জনতা পার্টির যারা বিরোধী তারা সবসময় বৈচিত্র্যের কথা বলে, ডাইভার্সিটির কথা বলে। তারা ডাইভার্সিটিটাকে খেলতে চায়, সেটা ওদের ডিভিসিভ পলিটিক্স। ডাইভার্সিটির উপরে খেলে তারা ডিভিসিভ পলিটিক্স করবে, ভারতকে ভাঙবে, ভারতের টুকরে হোঙ্গে, কেননা ওরা বৈচিত্র্যের কথা বলে। কিন্তু এই বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, সেই ঐক্যের কথা বলে না। সেই ঐক্যটা আমাদের নেতা আর নীতির মধ্যে রয়েছে। আর সেই নেতা আর নীতি হচ্ছে হিন্দুত্ব হচ্ছে বেসিক আইডিওলজি ভারতীয় জনতা পার্টির। হিন্দুত্ব হচ্ছে কালচারাল ন্যাশনালিজম। আমরা জানি আমাদের সভ্যতাগতভাবে, সাংস্কৃতিকগতভাবে ভারতবর্ষের যে ঐক্য, তার নাম হচ্ছে হিন্দুত্ব, ভারতীয়তাই হিন্দুত্ব। তো সেই জন্যে হজে যখন আমাদের ভারতীয় মুসলমান ভাইরা যখন হজে যায়, তখনও তাদের হজ কর্তৃপক্ষ বা সৌদি আরবেতে তাদের হিন্দিই বলা হয়, হিন্দি হিসেবে তাদের পরিচয় হয়। ইন্ডোনেশিয়া যেরকম মুসলিম বহুল দেশ, কিন্তু তারা নিজেদের সাংস্কৃতিক যে পরিচয় আছে, যে কালচারাল সিভিলাইজেশনাল যে পরিচয় আছে, সেটাকে বাদ দেয়নি। সেই জন্য ভারতবর্ষের প্রত্যেকটা হিন্দু ভারতীয়, অর্থাৎ হিন্দুত্বের মধ্যেই পড়ছে। তাই ভারতবর্ষে যে হিন্দুত্ব, সেটা হচ্ছে এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিজেপির স্লোগান। হিন্দুত্ব হচ্ছে জাস্টিস টু অল অ্যান্ড অ্যাবিউজমেন্ট অফ নান, কারোর জন্যে তোষণ নয়। তোষণমুক্ত রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে, সেটাই হিন্দুত্ব। সেই জন্যে আমরা জানি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যারা আছে তারা সবসময় সংখ্যালঘু ভোট ব্যাংক পলিটিক্সের কাজ করেছে, মুসলিম অ্যাপিজমেন্ট করেছে। আর সোচ্চার কমিটির রিপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা রিপোর্ট এটাই জানান দিয়েছে যে সেকুলাররা যে অ্যাপিজমেন্টের রাজনীতি করেছে, তাতে মুসলমান কমিউনিটিরই
ক্ষতি হয়েছে, মুসলিম সমাজ পিছিয়ে পড়েছে। কেন? ভোট ব্যাংক পলিটিক্স হয়েছে, মুসলিম অ্যাপিসমেন্ট হয়েছে। এই অ্যাপিসমেন্টের বিরুদ্ধে যে বক্তব্য সেটা হচ্ছে হিন্দুত্ব। সেই জন্য আমাদের নেতা আর নীতির স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। এটাই হচ্ছে হিন্দুত্ব। হিন্দুত্ব হচ্ছে বিচ্ছিন্নতাবাদী যত শক্তি আছে ভারতবর্ষে তাদের বিরুদ্ধে লড়াই হচ্ছে হিন্দুত্ব। বিচ্ছিন্নতাবাদী শক্তি মানে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং এই যে টু নেশন থিওরি মুসলিম লীগের, আর পাকিস্তানকে আমরা ভারতবর্ষের অংশ মনে করি, অঙ্গ মনে করি। কেন? এটা আমাদের হিন্দুত্ব। অখণ্ড ভারত এটা হচ্ছে হিন্দুত্ব। সেই জন্যে আজকে পাক অকুপাইড কাশ্মীরের জন্য 24টা সিট কাশ্মীরের বিধানসভায় রাখা হয়েছে। পিওকে আমরা নেব। অখণ্ড ভারত হিন্দুত্ব। ভারতকে আমরা বড় করে দেখতে চাই। মুসলিম লীগের টু নেশন থিওরিকে আমরা নাকচ করছি। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতা নীতির আমাদের নীতি হিন্দুত্ব। এবং হিন্দুত্ব সর্বোপরি যেটা দিদি বললেন মহামানবের তীরে, ভারতবর্ষের মহামানবের তীরে যে হিন্দুত্ব সেটা হচ্ছে কবিগুরুর শব্দেই বিশ্বগুরু। ভারতবর্ষে যে বিশ্বগুরু হবে তার চেতনা, তার স্পৃহা, তার প্রাণ, সে প্রাণ হচ্ছে হিন্দুত্ব। হিন্দুত্ব সমস্ত মানব জাতিকে রাস্তা দেখাবে, দিক নির্দেশ করবে। যেটা ঋষি অরবিন্দ নিজে বলছেন যে ভারতবর্ষকে শক্তিশালী হতে হবে, হিন্দুত্বকে শক্তিশালী হতে হবে। কেন? বিশ্ব মানব সৃষ্টি করার জন্যে, বিশ্বগুরু হওয়ার জন্যে, গোটা বিশ্বকে রাস্তা দেখানোর জন্যে। সেই জন্যে শেষে শুধু একটাই কথা বলতে চাই, যেহেতু আমাদের বিরোধীরা সবসময় বিচ্ছিন্নতাবাদী ডিভিসিভ পলিটিক্স করছে এবং মুসলিম ভোট ব্যাংক পলিটিক্স করে, এই একটা কারণেই আমাদের বিরোধীরা কখনো এক জায়গায় একজোট হতে পারবে না। ওরা নিজেদের ডিভিসিভ পলিটিক্সের শিকার হবে এবং নিজেরা ডিভিসিভ পলিটিক্স করে বলে এদের মধ্যে ইউনিটি কখনো হবে না। ভারতবর্ষের এই যে তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র ভাই দামোদর মোদী, কেননা আমরা ইউনিটি ইন ডাইভার্সিটির ইউনিটির উপরে আমরা জোর দিয়েছি। সবকা সাথ সবকা বিকাশের কথা বলেছি, অখণ্ড ভারত, এক ভারত, শ্রেষ্ঠ ভারতের কথা বলেছি। আর অন্তোদয় প্রান্তিক মানুষ, শেষ মানুষের জন্য কাজ করা। ভারতীয় জনতা পার্টি যেটা প্রণয়দা বললেন যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার থেকে শুরু করে মুদ্রা লোন সমস্ততে গরিব মানুষ, গরিব মা বোনেদের জন্য কাজ করাটাই আমাদের লক্ষ্য। ধন্যবাদ। মুদ্রার কথা দেবাশবাবু যা বললেন যে আপনাদের মধ্যে কোনোদিন জোট হবে না, কারণ আপনারা ওই টুকরে টুকরে গ্যাংয়ের মতনই, আপনার হচ্ছে বিচ্ছিন্নতাবাদী শক্তি, আপনাদের জোট হওয়া সম্ভব নয়। জয়প্রকাশ মজুমদার। আমি কিন্তু থাকবো আজকের যেটা টপিক তার উপরেই। ভারতবর্ষের নির্বাচন হতে চলেছে, সেই ব্যাপারেই থাকবো। এবং একটা কথা আমি বলে দিই, আমাদের আগের যে বক্তা বললেন ভারতের ঐক্যের ভিত্তি, তিনি একটা ব্যাখ্যা করলেন তার মনে হয়েছে বলে, কিন্তু আসল ঐক্যের ভিত্তি হচ্ছে ভারতের সংবিধান। এবং সেই সংবিধান লিখেছিলেন কিন্তু একজন নন হিন্দু, যাকে কারিগর বলা হয়, যাকে তিনি বুদ্ধিস্ট ছিলেন, আম্বেদকর। এটা ভুলে গেলে চলবে না। সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, এগুলো কি ভারত ভুলে যাবে? না। ভারতবর্ষের যারা এখনকার মানুষ তার মধ্যে 60% হচ্ছে বয়স 30-এর নিচে। তারা মনে করে না সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র বাদ দিয়ে ভারত থাকতে পারবে। এই প্রসঙ্গে আমি বলে দিই যে বলা হচ্ছে যে সামনে জোট হবে, জোটের যেটা নিয়ে কথা হলো যে কার সঙ্গে কে জোট হবে বলে প্রণয়বাবু একটু তির্যক মন্তব্য করেছেন। জোট তো দুদিকেই। যেদিন ইন্ডিয়া গঠিত হয়েছিল বিশ্ব, তার পরের দিন ধুলো ঝেড়ে নরেন্দ্র মোদীকে কেন এনডিএ জোটকে খাড়া করতে হলো? এবং সেই এনডিএ জোটে আপনারা কেউ জানেন কি যে পশ্চিমবঙ্গের কোন দল গিয়েছিল? কেউ জানেন না হয়তো, কারণ সেই দলের কথা আপনারা অনেক কমে ভুলেও গেছেন। সেখানে গিয়েছিল গোর্খা জনমুক্তি মোর্চার লোক, তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন নরেন্দ্র মোদী। এসো এসো, কোথায় হারিয়ে গিয়েছিলে বন্ধু, এসো। তাকে জড়িয়ে বসিয়েছিলেন। তাকে দরকার পড়লো এনডিএ জোট, যে এনডিএ জোটের কোনো আর উপস্থিতি নেই, কোনো যথার্থতা নেই। তার মানে ভয় পেয়েছেন, ইন্ডিয়া জোটকে দেখে ভয় পেয়েছেন। এটাই আজকে সব থেকে বড় কথা। আর প্রথম যেটা তুমি শুরু করেছিলে যে শত্রু যখন ভুল পথে হাঁটে তখন তাকে বাধা দিতে নেই। তো আমাদের ক্ষেত্রে এনডিএ জোট বা নরেন্দ্র মোদী যখন ভুল পথে হাঁটছে, রাম মন্দির, ধর্ম, একটু আগে যারা বললেন হিন্দুত্ব বলে করছেন, তখন আপামোর জনতা
তারা মূল্য বৃদ্ধি নিয়ে চিন্তা করছে, তারা বেকারত্ব নিয়ে চিন্তা করছে, তারা ভারতবর্ষের ঐক্য নিয়ে চিন্তা করছে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা নিয়ে চিন্তা করছে, যে ভারতবর্ষে আবার অস্পৃশ্যতা ফেরত আসবে কিনা নিয়ে চিন্তা করছে। সুতরাং আজকে একটা কথাই আমি মনে করিয়ে দিই, শুধু 5টা রাজ্য, সেখানে যার সম্ভাবনা 10টা 15টা করে আসন কম হলে নরেন্দ্র মোদীর পক্ষে আসা সম্ভব নয়। বাংলা, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড এবং সর্বোপরি মহারাষ্ট্র। শুধু প্রণয়দাকে মনে করিয়ে দিই, যখন বললেন আপনার কি মনে আছে মহারাষ্ট্রে কোন প্রাক নির্বাচন জোট ঘোষণা করে আজকে ক্ষমতায় এসছেন? পেছনের দরজা দিয়ে বিজেপি সব সময় ক্ষমতা দখলের পন্থী। ধন্যবাদ। সেই জন্যেই সামনের দিনে ইন্ডিয়া জোট হবে এবং জয়ীও হবে। ধন্যবাদ। প্রণয়দা, জয়প্রকাশবাবু বললেন যে ভয় পেয়েছি, নিঃসন্দেহে আমরা খুব ভয় পেয়েছি, স্বয়ং নরেন্দ্র মোদীজিও ভয় পেয়েছেন। কেন ভয় পেয়েছেন জানেন? তার কারণ পশু খাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত জেল খাটা আসামি লালু প্রসাদ যাদব আবার এক জায়গায় এসছে ইন্ডি জোটে। আর এই পশ্চিমবঙ্গের শিশু খাদ্য কেলেঙ্কারিতে যে মন্ত্রিসভার একাধিক মন্ত্রী জেলে আছে, সেই মুখ্যমন্ত্রী সেই বৈঠক শেয়ার করছেন। একা নয় চাল চুরি, সাথে আছে সোনিয়া চুরি। তো সমস্ত চোররা যদি জোট বাঁধে আর সমস্ত চোরদেরকে যদি জেলে ভরতে হয়, তো স্বাভাবিকভাবেই আমাদের দেশের যে জেলের ব্যবস্থা আছে, যারা প্রশাসন চালায় তাদের তো চিন্তিত হওয়ার কথা, ভয় পাওয়ার কথা। কিন্তু গণতন্ত্রে যেহেতু শেষ কথা বলে মানুষও তো দেখছে। আজকে লালু প্রসাদ যাদবের সাথে মমতা ব্যানার্জি মিটিং করবে আর নরেন্দ্র মোদী একদম আসলে একজনকে ইন্টারাপ্ট করে না, আমি শুনেছি। কনফিডেন্ট। আমি ঠিক আছে, আপনি এটা উত্তরটা দেবেন। দিচ্ছি। আমি একটু তার আগে আপনার প্রতিনিধি যিনি আরেকজন রয়েছেন, তিনি মানে বিজেপির এটা অঘোষিত লাইন, উনি সামনে বলার জন্য ওনাকে ধন্যবাদ জানাই যে বিজেপি হিন্দুত্বের রাজনীতি করে, কারণ হিন্দুত্বই ভারতীয়ত্ব, এটা সামনে স্বীকার করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। মুশকিলটা হচ্ছে আপনি বললেন যে দেশ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছে। আপনি আমার থেকেও ভালো জানেন 47 সালে যেদিন দেশ ভাগ হয়েছিল না, পাকিস্তানে যতজন মুসলমান ছিল তার থেকে বেশি মুসলমান সেদিনকে আমাদের ভারতবর্ষকে আপন করে নিয়েছিল। তাই যারা দ্বিজাতি তত্ত্বের কথা বলে তারা আসলে সেই মানুষদের অপমান করে যেদিন সেই মুসলমানরা ভারতবর্ষকে নিজের মাটি বলে আপন করেছিল। এক। তৃতীয় কথা, আপনি আর ভুল তথ্য দিলেন যে পিওকেতে নাকি 24টা আসন রাখা রয়েছে। আপনি হয়তো জানেন না, এটা আজীবন বরাবর ভারত এই আসনগুলো সংরক্ষিত রেখেছিল। এটা জওহরলাল নেহরুর সময় থেকে পরবর্তী সময় এই আসনগুলো রিজার্ভ ছিল, 22 সংখ্যাটা 24 হয়েছে, আসনগুলো রিজার্ভডই ছিল। তৃতীয়ত, আপনি বললেন যে অখণ্ড ভারত। আচ্ছা সত্যি কথা বলুন তো, আপনারা এই যে 370 ধারা বিলোপের জন্য পার্লামেন্টে বিল আনলেন, সুপ্রিম কোর্ট রায় দিল, সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে তো আমরা কেউ নই। কিন্তু অদ্ভুত দেখুন, 370 ধারার সেকশন এটা অ্যাবলিশড হলো। কাশ্মীরে আপনি জমি কিনতে পারবেন, কজন কিনতে পেরেছে গুজরাটি বা মারোয়ারি আমি জানি না, কিন্তু আপনি কিনতে পারবেন। কেন 370 ধারা সেকশন বিটা অ্যাবলিশ হলো না? নর্থ ইস্টে জমি কিনতে পারবেন, ক্ষমতা আছে, এক অখণ্ড ভারত। তো শুধু জমি ছেড়ে দিন, নর্থ ইস্টে একটা কমিউনিটিকে এসটি স্ট্যাটাস দেবেন বলে গোটা মণিপুর জ্বালিয়ে দিলেন। দেশের প্রধানমন্ত্রীর মুরদ হলো না এক দেশ অখণ্ড ভারত, প্রধানমন্ত্রীকে গিয়ে সেখানে বার্তা দেওয়ার। তাই যারা এইসব বুজরুকির কথা বলছেন তারা দেশের মানুষের মূল সমস্যা, অন্ন বস্ত্র বাসস্থান। পেট্রোলের দাম 106 টাকা, আজকে রাজস্থানে ভোটের আগে বলেছেন 450 টাকা রান্নার গ্যাস দেবেন। কেন? কারণ কংগ্রেস 500 টাকা করে গ্যাস দিচ্ছে। আপনি সারা ভারতের ভোটে জিতে এসে সারা ভারতের মানুষকে 1200 টাকা দিয়ে গ্যাস কিনতে বাধ্য করছেন কেন? দেশের মানুষ জবাব চাইবে না? হ্যাঁ, ইলেকশনে জেতার পরে গোটা ভারতবর্ষে 400 টাকা গ্যাসই হবে, আপনি চিন্তা করবেন না। গতবার হেরে গেছিলেন, গতবার হেরে গেছিলেন ইলেকশনে। এক মিনিট। পশ্চিমবাংলায় যেই দুর্নীতি, যেই ধরনের আপনার প্রশাসন করছেন, এটা যদি আপনাদের উদাহরণ হয় গোটা ভারতবর্ষে করার জন্য, তাহলে পশ্চিমবাংলার মানুষ সহ গোটা ভারতবর্ষের মানুষ সেটা দেখছে। এবার আপনি যে কথাগুলো বললেন যে হিন্দুত্বের উপরে, বেসিক আইডিওলজির উপরে, হিন্দুত্বের উপরে যে আইডিওলজি, সেখানে মণিপুরে দেখবেন যখন মেইতি হিন্দুদের যখন এসটি স্ট্যাটাস পাওয়া গেল, সেই তারপর থেকেই কিন্তু দাঙ্গাগুলো শুরু হলো। তখন কিন্তু কেউ কিছু বলেনি, আপনারা কিছু বলেননি। কনিরাদি, এই যে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, দেখুন যদি আমি ভোটের অঙ্ক দেখি তাহলে আমরা জানি যে এই মধ্যপ্রদেশে যেখানে ভোট হয়েছে সেখানে যদি সবাই মিলে জোট হতো একটা অন্য অঙ্ক হতে পারতো। রাজস্থানে বহু সিট আছে, আমি নিজে গিয়েছিলাম রাজস্থানে, সেখানে দেখেছি সিপিআইএম একটা ভালো ভোট পেয়েছে, হ্যাঁ, এবং সিপিআই সেখানে সিটও পেয়েছে আমার যতদূর মনে হয়। হ্যাঁ, তো অনেকগুলো আসনে যেটা ভোট কাটাকাটিতে বেরিয়ে গেছে, একের বিরুদ্ধে একের লড়াই ছাড়া গতি নেই, এটা বিরোধিতা বুঝছে।
বাংলায় ফর্মুলা কি হতে পারে? এক নম্বর কথা হচ্ছে যে আমি ইউপিএ 1-এর কথা বলেছি, তার আগের কথা বলেছি, যাতে প্রথমে অন্য কিছু না, আগে ছিল একটা সিএমপি সামনে, কমন মিনিমাম প্রোগ্রাম, এবং সেই কমন মিনিমাম প্রোগ্রামকে বাস্তবায়িত করার প্রশ্ন নিয়েই হয়েছিল ভোট ইত্যাদি সমস্ত কিছু, এবং তারপরে ভোটের পরে সেই অনুযায়ী সরকার চলেছে। আর 2 নম্বর কথা হচ্ছে যে বারবার বলবো যে আমাদের রাজ্যে সবসময়, আমাদের রাজ্যে দেশে সর্বত্র দেখবেন লোকসভা, রাজ্যসভা, পৌরসভা, পঞ্চায়েত সমস্ত নির্বাচনের একটা আলাদা আলাদা প্যাটার্ন আছে। তাই রাজ্যের নির্বাচনের যে প্যাটার্ন বিধানসভা নির্বাচনের প্যাটার্নের সঙ্গে কখনোই লোকসভার নির্বাচনের প্যাটার্ন সমস্তটা মেলে না, যেই কারণের জন্য গতবার কিন্তু কংগ্রেস জিতেছিল ওই ভোট, ওই লোকসভা নির্বাচনের আগে ওই স্টেটগুলোতে, কিন্তু পরবর্তীতে লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল। ফলে এইভাবে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনকে একসাথে মেলানো যায় না। তাই রাজ্যের প্রেক্ষিত নিশ্চয়ই ভাবতে হবে। বন্ধু বললেন যে চোরেদের জোট, চোরেদের ইত্যাদি, আমরা যে কোনো ধরনের চুরি, যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে, আর সে কারণের জন্যই রাজ্যেও আমরা রাজ্য সরকারের বিরুদ্ধে, তৃণমূল দলের বিরুদ্ধেও লড়াই করি, সেই অনুযায়ী চলি। না, ফলে সিপিএম কি কেন্দ্রের সিপিএম আলাদা, স্বাভাবিকভাবে- পশ্চিমবঙ্গের না, সিপিএম আলাদা? না, কখনোই না, সিপিএম কি একই দুটো কথা, দল? একই কথা মমতা বলা হয়, ব্যানার্জির একই বিরোধিতা কথা। পশ্চিমবঙ্গে কিন্তু করবেন, এবং আর একই সীতারাম সব ইয়েচুরি সময়- মমতা ব্যানার্জির সাথে না, দিল্লিতে না, মিটিং করবে। না, তা আপনারা করা হয় বলুন না। বঙ্গ সিপিএম আলাদা আর ইয়েচুরির সিপিএম আলাদা। আচ্ছা, আমি বলছি রাজ্যের ইয়েচুরির আচ্ছা, সিপিএম বলি, আলাদা আর পশ্চিমবঙ্গের রাজ্যের প্রেক্ষিত বিমান বসুর সবসময় সিপিএম আলাদা। আলাদা। যেখানে যেখানে কংগ্রেসের সঙ্গে বিজেপির যেখানে সরাসরি লড়াই আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় কংগ্রেস পরাজিত। ভোট খুব কম পাচ্ছে এমন নয়, যেমন রাজস্থানে 1% পার্থক্য, 1-1.5% পার্থক্য, কিন্তু ম্যাচ যদি জিততে না পারো তাহলে ভালো খেলার কোনো দাম নেই। ভালো খেলিও পরাজিত, সে একটা ময়দানের প্রভাব ছিল না। লোকসভার লড়াইয়ে জোট তো সব থেকে বেশি দরকার কংগ্রেসের। দেখুন, এই বিষয়ে আমি আপনাকে বলি, আপনার কথার সুরে সুর মিলিয়েই বলছি। হ্যাঁ, অবশ্যই আমাদের দেশে তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নেই। আসন জিতলে সে সরকারে আসবে, রিকুইজিট আসন না জিতলে সে সরকারে আসবে না। বিজেপি পশ্চিমবঙ্গতে সবসময় বলে থাকে, এটা বিজেপির একটা ফিক্সড স্লোগান হয়ে গেছে, যে তৃণমূল এত কোটি ভোট পেয়েছে, আমরা এত কোটি ভোট পেয়েছি, ডিফারেন্স মাত্র এইটুকু। আমি বিজেপিদের এই 3টে রাজ্যের প্রেক্ষিতে বলতে চাই, আমরা এই 3টে রাজ্য মিলিয়ে 4,81,00,000 ভোট পেয়েছি, আপনারা পেয়েছেন 4,90,00,000 ভোট। তা বিষয়টা তা না, বিষয়টা নিশ্চয়ই আপনারা জিতেছেন, আপনারা সরকার গড়েছেন, আপনাদের অভিনন্দন। কিন্তু তা বলে যে কংগ্রেসের সমর্থক নেই, কংগ্রেসের সমর্থন তলানিতে চলে গেছে, কংগ্রেস শূন্য হয়ে গেছে, যেটা আপনারা চারটের মধ্যে তেলেঙ্গানাকে বাদ দিয়ে 3টে রাজ্যটা বলুন। শেষ আপনি আপনি অনেকটা বলেছেন না, একটু রেস্ট নিন। এইটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। 2 নম্বর হচ্ছে হিন্দুত্ব, সেকুলারিজম নিয়ে নানা রকমের কথা এখানে দেবাশিসদা বললেন। দেখুন, আপনারা মুসলিমদের ভালো করতে চান, আপনারা সংখ্যালঘু সম্প্রদায়ের ভালো করতে চান, আমরা করতে পারিনি, আমরা তোষণ করেছি। আপনারা কোন স্লোগান নিয়ে তাদের ভালো করতে চান? আপনারা শুধু এখন এটা ঠিক করুন, শেষ করতে দেবেন যে না, মালদা, তাহলে আমি কিন্তু বাকি মুর্শিদাবাদে প্যানেলটাই আর আপনাকে TMC বলতে দেবো না, মুসলিম আপনাকে সিটে- বলতে দেবো না কিন্তু আরে বাকি মুসলিম প্যানেলটা। সিটে কটা ইউ টিকিট ডোন্ট নো দিচ্ছে মি। আপনাকে TMC? আচ্ছা, আপনারা কোন স্লোগান নিয়ে সংখ্যালঘুদের ভালো सबका করবেন? साथ सबका विकास। देश के गद्दारों को गोली मारो सालों को, सबका এই साथ স্লোগান, सबका विकास। এই স্লোগান सबका আর साथ আর নিজের सबका নেতাকে विकास। বিশ্বগুরু सबका ডেকে विकास। আদানি যে को কোভিডের सबका সময় विकास। কর্বেট सबका পার্কে দাঁড়িয়ে विकास। শুটিং করছিল, सबका তাকে নিয়ে साथ আপনারা सबका দেশের विकास। ওদের আদানি সরকার का साथ থেকে और अंबानी का বিহারের বিহারের থেকে রাত থেকে শুরু আপনারা করে মুসলমানদের কংগ্রেসের ভালো আমলে করবেন। শিখ অ্যান্টি শিখ রায়ট দিল্লিতে কটা শিখ আপনারা মেরেছে? আরেক- কংগ্রেস কটা শিখ মেরেছে আপনাদের দিল্লিতে? ন্যারেটিভ চেঞ্জ করুন, বলুন, ন্যারেটিভ চেঞ্জ কটা- করুন। কটা শিখ এটা মেরেছে? ভারতবর্ষ, শিখরা এটা সংখ্যালঘু নয়। ভারতবর্ষ না, শিখরা সংখ্যালঘু এটা নয়। ভারতবর্ষ। কটা শিখ মেরেছে এখানে আপনারা উই বলুন। দা ইন্ডিয়ানসই চলবে, ইন্দিরা with the গান্ধী মারা যাওয়ার হিন্দুস পরে চলবে না। কটা দিল্লিতে শিখ মেরেছেন বলুন। চেঞ্জ করুন, নিজেদের বলুন। ন্যারেটিভ চেঞ্জ করুন। सबका আমি साथ सबका আচ্ছা আচ্ছা विकास। ঠিক আছে, আপনারা বলুন। আমি আসছি, Change করুন। আমি আসছি। সুমন, আপনাদের সুমন, Last one line সুমন, মনে হয় দেখে, last one line হ্যাঁ, মনে হয় দেখে। সুমন, আমি আসছি। হ্যাঁ, বলো, বলো। একটা কথা বলছি, 350 কোটি জয়দা। টাকা কি 370 কোটি টাকা পাওয়া গেছে ঝাড়খণ্ডের এক সাংসদের বাড়ির থেকে, খুব ভালো কথা। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক, দোষীরা শাস্তি পাক, এবং আমরা এটাও চেয়েছিলাম যখন ইয়েদুরাপ্পা 400 কোটি টাকা খরচ করে মেয়ের বিয়ে দিয়েছিল, সেটা নিয়েও তদন্ত হতো, কিন্তু সেই তদন্তটা হয়নি। আচ্ছা, জয়দা, ধর্ম, জাতপাত, ওবিসি, রাজপুত, ঠাকুর, ব্রাহ্মণ, আমি এগুলোর বাইরেই বলতে চাইছি যে এবারের লড়াই এটা কঠিন লড়াই। আমরা জানি যে কংগ্রেসের তুলনায় বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলগুলো
বিজেপিকে কিন্তু ফাইট দিচ্ছে। এবারে কি সেই রকম পরিস্থিতি এসছে? দেখুন, নেহেরু পরপর 3বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। এবার যদি বিজেপি আবার নির্বাচনে যেতে, বিজেপির দাবি তারা জিতবেই, সেক্ষেত্রে ভারতবর্ষের যে কি পরিস্থিতি তৈরি হবে, আপনাদের অস্তিত্ব আদৌ থাকবে কিনা সে নিয়েও কিন্তু অনেকে সন্দিহান। এবার কি সেই সময় এসছে, নাও অর নেভার? না, গণতন্ত্র তো এইভাবে চলে না। ভারতবর্ষে বহুদলীয় গণতন্ত্র চলছে, চলবে। সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা আছে, চলবে। আমি মনে করি না খিচমেরি ফটোর যে নায়ক মোদি, তিনি মোদি যতই তৃতীয়বার আসলেও ভারতবর্ষের সংবিধান বদলে দেওয়ার মতন তার ক্ষমতা হবে, বা ভারতবর্ষের যে ইনক্লুসিভ ক্যারেক্টার চেষ্টা করছেন, পারবেন না। কিন্তু আমি আসছি অন্য একটা জায়গায়। আজকে এই যে আলোচনা হলো তীব্র বাদানুবাদ, তাতেই একটা জায়গায় আমি বুঝতে পারলাম যে সামনের দিনের বিপদটা কোথায়। যে ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের ইনক্লুসিভিটি, সেইখানে আঘাত করতে চাইছে এখনকার শাসক দল। তারা বারবার বলছে ভারতবর্ষ মানে হিন্দুত্ব, হিন্দুত্ব মানে ভারতবর্ষ, এবং এটা যে কতখানি ডেঞ্জারাস সেইটা ভারতবর্ষের সাধারণ মানুষ মনে করতে বা বুঝতে পারছে বলেই সামনের দিনে বেশি কঠিন হবে বিজেপির ফেরত আসা। শুধু আমি একটা কথা আর বলে, কারণ এতক্ষণ অনেকে বলেছেন, আমি একবারও কথা বলি না, আমি শুধু একটা কথা বলছি। গতকালের ঘটনা, মোদি অমিত শাহর গ্যাস বেলুন ফাটিয়ে দিয়েছে, এত কথা বলেছিলেন। সেই কথার পরে দেখা যাচ্ছে 3-4 জন অ্যামেচার লোক মোদির সাধের সৌধ বা এই নতুন পার্লামেন্ট যাই বলুন না কেন, ভারতবর্ষ বিশ্বগুরু নাকি বললেন, তারপর হচ্ছে আমরা নাকি একেবারে সিকিউরিটির ধ্বজা উড়িয়ে যাচ্ছি, আর সেইখানে 56 ইঞ্চির বুক, সেইখানেতে দাঁড়িয়ে কয়েকজন ঢুকে স্প্রে করে বুঝিয়ে দিল কতখানি অপদার্থ এই বর্তমান বিজেপি, এই মোদি এবং অমিত শাহ। খিচমেরি ফটো মোদি। আমরা তো কল্যাণগঞ্জে একটা ভিডিও দেখছিলাম, খিচমেরি ফটো এক মিনিট, আমি শুধু একটাই কথা বলতে চাই। খুব দুর্ভাগ্য, দুঃখ, আমার মনটা ব্যথা হয়ে যাচ্ছে। সর্বনাশ করেছে, বলুন। যে পার্লামেন্টের উপরে আক্রমণের উপরে এদের আনন্দ হচ্ছে। এরা মোদি বিরোধিতায়, দেশ বিরোধিতা করছে। এরা মোদি বিরোধিতায় আজকে দেশ বিরোধিতা করছে। এদের আনন্দ হচ্ছে, এদের আনন্দ হচ্ছে। আক্রমণ হয়েছে, সংসদে আক্রমণ হচ্ছে, এদের আনন্দ হচ্ছে। ভারতবর্ষের মানুষ দেখছে, ভারতবর্ষের মানুষ দেখছে যে এদের মোদি বিরোধিতা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? ওনার ইস্তফা দেওয়া উচিত। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দেওয়া উচিত। আরেকটা কথা বলতে চাই, নির্লজ্জদের মতো কথা বলছেন আপনি। আরেকটা কথা বলতে চাই। ভারতবর্ষের মানুষ, আপনারা শুনবেন, পশ্চিমবঙ্গ আপনার শাসক দল, আপনারা শুনবেন, বাঙালির কথা শুনবেন। ভারতবর্ষের মানুষ দেখছে I.in. সেকুলারদের জোট, সেকুলারদের জোটের মধ্যে হচ্ছে চারা চোর লালু, ন্যাশনাল হেরাল্ডের চোর সোনিয়া গান্ধী পরিবার, এসব অবান্তর কথাগুলো বন্ধ করুন। বালু ডালু টিএমসি, অবান্তর কথা। তার মানে চোররা হচ্ছে সেকুলার, আর সেকুলাররা হচ্ছে চোর। চোর মানে সেকুলার, সেকুলার মানে চোর। ভারতবর্ষের শুভেন্দু অধিকারী চোর না, চোররাই শুভেন্দু সেকুলার, অধিকারী চোর আর কি সেকুলাররাই চোর। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের মানুষ গলাবাজি করে আপনি হয় করবেন না। না। শুভেন্দু আপনি অধিকারী ছেড়ে দিন। চোর না, চোর না। আপনি সিনিয়র বলুন, রাখুন। শুভেন্দু অধিকারী চোর না, চোর না, উত্তর দেন। গলাবাজি করছেন, শুভেন্দু অধিকারী চোর। হাতি করা বড় আচ্ছাই চোরকে দেখাবো। বলুন, ক্ষমতা গোটা দেখান। করা পড়িয়ে নিয়ে যাচ্ছে অমিত গোটা শাহকে। ভারতবর্ষের ছবিটা মানুষ, দেখবেন। আরে গলাবাজি করে জেতা যায় না। শুভেন্দু অধিকারী চোর না, চোর না, উত্তর দিন না। এতক্ষণ লালু বললেন শুভেন্দু অধিকারী চোর। সেকুলারদের লিস্ট, সেকুলারদের লিস্ট আর চোরদের লিস্ট এক। যতগুলো সেকুলার ততগুলো চোর। এটা কি হচ্ছে? এটা আমি একটা আমি একটা জিনিস জানতে চাইছি। ধরুন এই যে এত কথা হচ্ছে চোর ঠোর ইত্যাদি অনেক শুনলাম, বিশেষ করুন আমরা কেউ চোর বলিনি হেমন্ত বিশ্ব শর্মাকে। আসামের বিজেপি চোর বলেছিল, জাস্ট অ্যাক্সেস টেস্ট করে নি। আমরা কেউ নারায়ণ রানীকে চোর বলিনি। তো আমরা সবাই চোর বলে মিছিল করেছিল। শুনেছি তো, আমরা চোরেদের সংজ্ঞা তো বিজেপি দেখুন কি রকম মদন মিত্র জেলে যাওয়ার পরে দিদির দুধ কোথায় গেল? মাননীয় মিছিল করেছে আমরা সবাই। তো মাননীয়ার কাছে চোরের প্রণয় দা, আপনার কাছে আসছি, প্রণয় দার কাছে আসছি, প্লিজ প্লিজ, প্রণয় দার কাছে আসছি। প্রণয় দা, প্রণয় দা, প্রণয় দা, প্রণয় দা,
একটা জিনিস দেখেছি যে শুধু এটা দিদির এটা দুধের কি হলো? রাজনৈতিক বিশ্লেষণই বলতে পারেন যে গোবলায় আপনাদের যা সিট ছিল সম্ভবত 129টা সিট গোবলায়, তাই তো? না, মাফ করে দক্ষিণ ভারতে গোবলায় আপনাদের যা সিট ছিল আপনারা একদম সর্বোচ্চ জায়গায় পৌঁছে গিয়েছিলেন 19-এর নির্বাচনে। আমি ধরে নিলাম যে 24-এর নির্বাচনেও ঠিক একই পাবেন, কিন্তু দক্ষিণে আপনাদের কর্ণাটক আপনারা লুজ করেছেন। দক্ষিণের 129টা সিট আছে, সেখানে আপনাদের যথেষ্ট খারাপ অবস্থা। পূর্ব ভারতে আপনাদের ভালো সিট ছিল পশ্চিমবঙ্গে, মহারাষ্ট্রে ভালো সিট ছিল, বিহারে ভালো সিট ছিল। 3টে স্টেট খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, মহারাষ্ট্র, বিহার এবং বাংলা, এবং একই সঙ্গে কর্ণাটক। আপনারা যদি সর্বোচ্চ জায়গাও গোবলায় পান, এই জায়গাগুলো আপনারা মেকআপ করবেন কিভাবে? প্রথমত হচ্ছে যদি কর্ণাটকের কথা বলেন, বিধানসভা নির্বাচনে প্রথম যখন রেজাল্ট বেরিয়েছিল তখন কিন্তু বিজেপির ক্ষমতায় ছিল না বিরোধী। তারপরে কিছু এমএলএ এসে বাই ইলেকশন হয়ে বিজেপি ক্ষমতায় এসছে, এবং তারপরেও কর্ণাটকের যখন লোকসভা নির্বাচন হয়েছে সেখানে গেন করেছে। তারপরে আপনি পশ্চিমবঙ্গের কথায় আসুন। পশ্চিমবঙ্গে আমরা গতবার যা সিট পেয়েছিলাম, গতবার একটা গত লোকসভা ভোটে একটা লোকে বলে একটা এফেক্ট হয়েছিল, আপনার পুলওয়ামা এফেক্টটা হয়েছিল। দেখুন, এবারও অনেক রকম ইফেক্ট হবে। তার কারণ এই যে রাম জন্মভূমি আন্দোলন দীর্ঘদিন ধরে বিজেপি করে, দেখুন বিজেপির প্রথম দিন থেকে 370 ধারা বিলোপ বলুন, রাম জন্মভূমি বলুন, একটা সময় বিরোধীরা আমাদেরকে বলতো মন্দির তো ওই বানায়েঙ্গে, তারিখ কব বাতায়েঙ্গে। এখন তো ভারতবর্ষের সুপ্রিম কোর্টের নির্দেশে তারিখও আমরা ঘোষণা করে দিতে পেরেছি। তো সেই জন্য আমরা যে যে প্রতিশ্রুতি দিয়েছি প্রত্যেকটা রেখেছি। আর যেখানে তৃণমূল কংগ্রেস এখানে কেউ জয় শ্রীরাম বলেছে বলে স্বয়ং মুখ্যমন্ত্রী তেড়ে গেছিলেন, তারা আজকে রাম মন্দিরের এফেক্ট পাবে। রাম মন্দিরের আজকে পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে উত্তর দেবে। আমি বলে নিচ্ছি, তারপর আপনি বলবেন। হ্যাঁ, এটা বিজেপির কাছে তো এটা এক্সপেক্টেড। দেখুন, পুলওয়ামার ঘটনায় আমরা 3 বছর পরে কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিকের থেকে শুনেছিলাম যে আসল ঘটনাটা কি ছিল, এবং নরেন্দ্র মোদী নিজে শহীদদের বিনিময়ে ওনাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, তার রেকর্ডিং আছে, চাইলে আমি এখনো শুনিয়ে দিতে পারি। আজকে রাম মন্দির খুব স্বাভাবিক। দেখুন, ভগবান রাম ঈশ্বর আমাদের হৃদয়ে থাকেন। একমাত্র পার্টি যারা ভগবান রামকেও পার্টির ক্যাডার বানিয়েছে তার নাম বিজেপি। এখানে ওপেন স্বীকার করলো যে রাম মন্দির, কারণ ভগবান রামকে জয় শ্রীরাম ধ্বনি শুনে কেন তেড়ে গেছিলেন? ভগবান রামকে তার নাম বিজেপি। রাম মন্দিরের এফেক্ট কংগ্রেস কিভাবে মোকাবিলা করবে? প্লিজ সুমন। কংগ্রেস শুধু কংগ্রেস না, যারা জোট সঙ্গী আছে তারা একটা দিক দিয়েই মোকাবিলা করবে, মানুষের মাথার ছাদ, মানুষের রুজি, মানুষের রুটি, যেটা নরেন্দ্র মোদী সরকার কেড়ে নিতে চাইছে, যেটা তারা গিয়ে জমা রেখে আসছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা এইটাই পশ্চিমবঙ্গে এইটা দিয়ে যারা হবে না। লুট করলো, আপনারা তাদের সাথে ভরে না প্রণালী। গরিব মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তারা লুট করলো। কিছু সময় আপনারা আপনারা কেমন তাদের সাথে কিছু দিয়েছেন। সময় গরিব মানুষ আপনারা আপনাদের কেমন বিরুদ্ধে। প্লিজ প্লিজ সুমন, প্লিজ প্লিজ সুমন, প্লিজ কর্ণিকাজি শুনে নেবো, কর্ণিকাজি গরিব মানুষের জন্য কারা করবে? শুনে নেবো, দেবাশিস শুনে নেবো, কর্ণিকাজি আর কর্ণিকাজি প্রত্যেকে যখন বলবেন উনি তখন Please, বলবেন, please, সেটা please, হবে না না। বলুন। রামের জন্মভূমির প্রশ্ন বা রাম মন্দিরের কথা শুধু আসে কেন, কি কারণের জন্য? আমার ভারত সংবিধান, বারবার আমরা এই কথা বলি যে আমাদের ভারতবর্ষের সংবিধান ধর্ম নিরপেক্ষতার কথা বলেছে। ধর্ম নিরপেক্ষতা মানে সব ধর্মকে তোল্লাই দেওয়া নয়। ধর্ম নিরপেক্ষতা মানে রাজনীতি থেকে ধর্মকে আলাদা রাখা, ধর্মকে নিয়ে ব্যবসা করা না। যে রাজনীতির কারবারিরা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়, নিশ্চিত করে মানুষ তাদের জবাব দেবেন। কারণ মানুষ যখন যারা যা খুশি, কেউ রামকে পুজো করতে পারেন। আমার ভারতে, আমার ভারত, এই ভারত, এই ভারত, এই ভারতেই রাম কোথাও নায়ক, রাম কোথাও নায়ক না। আমার ভারতে রামকে নানানভাবে ব্যবহার করা হয়, প্রশ্ন সেটা নয়। কিন্তু আমার ভারতের, দাঁড়ান বলতে দিন আগে, আমার ভারতবর্ষে তাই রাম মন্দির, বাবরি মসজিদ, এই সমস্ত মন্দির মসজিদের প্রশ্ন না। প্রশ্ন হবে এই নিয়ে যে মানুষ পেটে খেতে পাচ্ছে কিনা, বেকার সমস্যা মিটলো কিনা, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স থেকে ভারতের নাম নামলো কিনা, হাতরাস আমরা মিটিয়ে দিতে পারলাম কিনা, বিলকিস বানোর ধর্ষকদের কেন ছেড়ে দেওয়া হলো, প্রশ্ন এগুলো থাকবে। আমার ভারতবর্ষের সংবিধান ধর্ম নিরপেক্ষ,
ISF এর সাথে যারা জোট করছে তারা রেজ্জাক মোল্লার পার্টি রেজ্জাক মোল্লার পার্টি আরে ঠিক আছে, দর্শকরা থামুন, দর্শকরা থামুন, please। বোঝা যায় যে কেমন করে এরা আপনারা মুক্ত রেজ্জাক মোল্লার চিন্তাকে পার্টি, কেমন ভাবে আক্রমণ করে, রেজ্জাক কেমন মোল্লা করে যখন আক্রমণ জয়- করে, জয়দা, জয়দা, আমরা জয়দা, কিছু করে, জয়দা। আমরা কারোর ব্যক্তিগত ধর্মে আঘাত দিই না, সুভাষ চক্রবর্তী এটাই হচ্ছে যখন মানুষ। আন্দোলনে ব্যক্তিগত আপনারা ধর্মের সেন্সার প্রশ্নে করেছিলেন। আমরা কোনো আঘাত আচ্ছা, দিই না। please, please, please। ব্যক্তিগত ধর্ম মানুষের please, দাঁড়ান, please, দাঁড়ান, please, please, ব্যক্তি- please, না, please। সেটা অন্যদের বলুন। সঞ্চালক ব্যক্তিগত- বলেছেন যেটা শুনুন, ব্যক্তিগত ধর্ম সঞ্চালকের পালন কথাটা চর্চার শুনুন। বিষয়। কনিকাদি। ব্যক্তিগত সঞ্চালকের ধর্ম কথাটা চর্চার শুনুন। বিষয়। আর কনিকাদি। ওরা তার সঙ্গে মিলিয়ে দিতে সঞ্চালকের চায়। কথাটা যেটা শুনুন। এক কনিকাদি। নয়, যেটা এক নয়, মানুষের কাছে ধর্ম নিজের ব্যাপার, আর ওরা আপনারা রাজনীতি- মুসলিম ওরা মৌলবাদীদের রাজনীতির সমর্থক। কারবারে সেটা আচ্ছা, আনুষ্ঠানিক। ঠিক আছে, ঠিক আছে, মৌলবাদীদের ঠিক আছে, সাথে ধন্যবাদ, জোট করে। ধন্যবাদ, ধন্যবাদ, তাই ওরা ধন্যবাদ। মৌলবাদী। জয়দা, জয়দা, তাই ওরা জয়দা। মৌলবাদী। গোটা ভারতবর্ষে, বেশিরভাগই গোটা মৌলবাদী। ভারতবর্ষে 22শে জানুয়ারি যে রাম মন্দিরে, যেটাকে বিজেপি প্রধান ইস্যু করবে, অলরেডি প্রণয়দার কথায় পরিষ্কার এবং সবার কথাতে পরিষ্কার। গোবলায় তো এর একটা বড় এফেক্ট পড়বে বলে আমাদের অন্তত মনে হয়। এইটার মোকাবিলা আপনার বিরোধী জোট বা বিরোধী দলরা কি ভাবছেন? আমি একটা কথা সকলকে নিশ্চিত করতে চাই এবং বিজেপির বন্ধুদের, এবং এই নিশ্চিত করার আগে আমি একবার শুধু মনে করিয়ে নিই, অনেকক্ষণ তর্ক বিতর্ক হচ্ছে, বিজেপির প্রথম যে 5টা অনুচ্ছেদ আছে তাদের কনস্টিটিউশনে, নিজেদের কনস্টিটিউশনে আছে, এখানে যদি বলা হচ্ছে আমরা হিন্দুত্বই মনে করি, সেখানে বলা আছে সর্বধর্ম সমভাব। হয়তো তার থেকে এখন সরে আসতে পারে, জানি না, একটু Hidden দাঁড়ান, agenda ছিল, সামনে দাঁড়ান, আনলেন না। দাঁড়ান, Hidden agenda ছিল। প্লিজ দিদি, ওটাকে সামনে আনলেন। প্লিজ দিদি, আমরা নিশ্চিত করতে চাইছি যে আমরা লড়ব, ইন্ডিয়া লড়বে রুটি কাপড়া মাকান, সড়ক বিজলি পানি এবং বেকারত্ব নিয়ে। এরা যদি রাম মন্দির নিয়ে লড়ে, আমি প্রথমেই বলেছি শত্রু যখন ভুল পথে হাঁটে তখন তাকে বাধা দিতে নেই। সুতরাং তারা হিন্দুত্ব কিংবা রাম মন্দির নিয়ে কথা বলুক, আমরা বলবো সাধারণ মানুষের কষ্টের কথা। হয়ে যাক না লড়াই, সাধারণ মানুষ কোনটাকে আপন করে নেয় দেখা যাবে, তাতে অসুবিধা কি আছে। আর একটা কথা আবার বলছি, যে ওই যেটা এক্ষুনি বলেছি, একজন প্রধানমন্ত্রী 3 বার সারা দিনে অন্তত জামা কাপড় বদলান, কারণ মন্ত্র একটাই, খিচমেরি ফটো। শুধু মিডিয়া আর ফটোতে যিনি আছেন, মানুষের মনেও নেই, মানুষের পাশেও নেই। সেই জায়গায় ইন্ডিয়া যখন জোট, তারা সকলের সঙ্গে, রিজিওনাল পার্টি, তারা মানুষের সঙ্গে যোগাযোগ বেশি, তারা এক জায়গায় হয়ে নরেন্দ্র মানুষের সঙ্গে যোগাযোগ আপনাদের কম। জয়প্রকাশ দা, পশ্চিমবঙ্গের গরিব মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার যে কোটি কোটি টাকা আসলো, সেটা লুট হলো কেন? একটা রেশনের দেখে টাকা চেয়েছেন, গরিব 50টা মানুষের টিম জন্য এসছে, রেশনের 50টা চাল টিম আসলো এসছে, দিল্লি থেকে, একটা সেটা লুট হলো কি করে? শুধু আপনারা বলুন তো, চেঁচাবেন না। গরিব মানুষকে বঞ্চিত শুধু করে, প্রচার, গরিব খিচুড়ি মানুষকে ফটো। বঞ্চিত করে চেঁচাবেন না, আপনারা চেঁচাবেন না। মন্ত্রীদের বাড়ি এই থেকে জ্যোতিদা, টাকা পাওয়া যাচ্ছে। চেঁচাবেন না, গরিব চেঁচাবেন না। মানুষের কথা অন্তত তৃণমূল কংগ্রেস বলবে না। জ্যোতিদা, চেঁচাবেন না। জ্যোতিপ্রিয় মল্লিক কেন জেলে আছে? জ্যোতিপ্রিয় মল্লিক কেন জেলে আছে? ধৈর্য হারাচ্ছেন কেন? জ্যোতিপ্রিয় আরে গলা মল্লিক ফাটালে হবে না। টাকা চুরি, গলা ফাটালে হবে না। গলা ফাটালে হবে না। কোর্টে আরে যান না। গলা ফাটালে হবে কোর্টে গিয়ে না। বলুন। আরে গলা ফাটালে হবে না। কোর্টে গিয়ে আরে বলুন। অতটা চেঁচাবেন কোর্টে কেন? গিয়ে বলুন, তারা আরে কিছু হয়নি। জ্যোতিপ্রিয় মল্লিকের কোর্টে গিয়ে বলুন না। বিজেপি কাকে তারা দলে আসলে নিয়েছে? চাকরি করেনি। শ্মশানের আরে টাকা ধৈর্য চুরি হারাচ্ছেন করেছে, ওই জ্যোতিপ্রিয় ওই মল্লিক চুরি কোর্টে গিয়ে করেছে। বলুন না। মুই বেড়ালে যারা আসলে চাকরি জনগণ করেনি। ক্ষতিগ্রস্ত। সারদার আপনাদের টাকা মন্ত্রীরা নিয়েছে, একাধিক সেই মন্ত্রী শুভেন্দু জেলে আছে। অধিকারী, নয়ন মণি। একাধিক মন্ত্রী জেলে আছে, কোর্টে গিয়ে বলুন না। শুভেন্দু অধিকারী ভালো দিল্লি না থেকে খারাপ? নরেন্দ্র মোদী গরিব মানুষের শুভেন্দু জন্য অধিকারী ভালো টাকা না খারাপ? বাড়াচ্ছেন। প্রণয়দা, আপনারা সেখানে লুট প্রণয়দা, করছেন। শুভেন্দু এইটা হচ্ছে অধিকারী, পশ্চিমবঙ্গের। শুভেন্দু অধিকারী চোর না সাধু? দাদা, আপনি জেলে গেছিলেন গলা কেন? ফাটালে হবে না। এই সরকার দাদা, আপনাকে জেলে চেঁচাবেন না। পাঠিয়েছিল কেন? দাদা, কেন গেছিলেন? চেঁচাবেন না। আপনি কেন জেলে গেছিলেন বলুন? ধৈর্য হারাচ্ছেন আমরা কেন? মনে করি না আপনি চুরি করেছেন, কিন্তু আপনি জেলে শুভেন্দু গেছিলেন। অধিকারী নিয়েছিল আমরা সামনের মনে টাকা। করি না আপনি চুরি শুভেন্দু করেছেন, অধিকারী সামনে কিন্তু আপনি নিয়েছিল। জেলে গেছিলেন। ওটা কে কেন জেলে নিয়েছিল? গেছিলেন বলুন? বিজেপির বলুন কেন একটা- জেলে গেছিলেন? শুভেন্দু একদিকে অধিকারীর লড়াই ছবি লড়াই কে 2024-এর লড়াই, যে অস্বীকার করতে পারে? 2024-এর পিচ, যে পিচে লড়াই হবে, সে পিচে অবশ্যই একদিকে রাম মন্দির থাকবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে বিরোধীদের রুটি কাপড়া আউর মকান সহ নানা ইস্যু, বঞ্চনার ইস্যু, তারা কতটা একজোট হতে পারে 19 তারিখের বৈঠকেই তা জানা যাবে। 19 তারিখের বৈঠক এমন একটা বৈঠক, হয় এই বৈঠকে কিছু হবে, নয় কিছু হবে না। এখন ক্রিকেটের ময়দানে ছক্কা হাঁকাতে টাইমিং অত্যন্ত জরুরি।
রাজনীতির 22 গজেও সফল হতে টাইমিং জরুরি। দিল্লি দখলের লড়াইয়ে এখনো পর্যন্ত ফর্মেই কিন্তু আছে শাসক দল, আর সঠিক টাইমিংয়ের খোঁজে বিরোধী শিবির। শেষ পর্যন্ত ট্রফি কে নিয়ে যায় সেটাই দেখার। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকে অনুষ্ঠানে আসার জন্য।